বাবা গেছেন শ্বশুর বাড়ি, মা গেছেন বাপের বাড়ি, খালা গেছে বাপের বাড়ি, বাচ্চারা গেছেন নানি বাড়ি, আর দাদা গেছেন বিয়াই বাড়ি, কারোর সাথে কারো দেখা নাই। একটু চিন্তা করে দেখুন যে সবাই কিন্তু একই বাড়িতে গিয়েছেন। তো আমাদের আওয়ামী লীগের ট্রাইব্যুনাল যারা গঠন করেছেন এরা সবাই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে জড়িত। এই হলো আজকে ট্রাইব্যুনালের অবস্থা। তাহলে এই দলীয় ট্রাইব্যুনালের কাছে আমরা কি প্রত্যাশা করতে পারি? আজকে যারা ইউনাইটেড পাকিস্তানের পক্ষে যুদ্ধের সময় ছিল তাদের মধ্যে শুধু জামাত ইসলামের কথা শোনা যায় কেন? মুসলিম লীগের যে দলগুলো ছিল, জমিয়তে ইসলাম, খেলাফতে রব্বানী, চীনপন্থী কমিউনিস্ট দল, সেগুলো কোথায় গেল? সেগুলোর কথা কেন বলেন না? কারণ সেগুলো তো আজকে জামাত ইসলামের মতো এত বড় সুসংগঠিত দল হয়ে গড়ে ওঠেননি। শেখ হাসিনা আপনি আপনার বাবার মতোই একদলীয় শাসনতন্ত্র কায়েম করার চেষ্টা করছেন। আলী হাসান মুজাহিদ যখন বলেন যে দেশে যুদ্ধাপরাধী নাই, তখন হইচই পড়ে গেল সারা দেশে যে এত বড় কথা, যুদ্ধাপরাধী নাই দেশে, কি ধরনের কথা বলছেন, এত বড় সাহস। অথচ 17 মার্চ যখন আইনমন্ত্রী এসে ঘোষণা দিলেন যে আমরা আর যুদ্ধাপরাধীর বিচার করব না, তখন তো এরকম হইচই হলো না। তখন হলো কি, মানবতা বিরোধীর বিচার করব। তখন সবাই বলছেন মানবতা বিরোধী আর যুদ্ধ বিরোধীতে একই জিনিস। মানবতা বিরোধী আর যুদ্ধ বিরোধিতা এক জিনিস নয়। যুদ্ধ অপরাধী আর মানবতা বিরোধী এক জিনিস নয়। 1973 সালের অ্যাক্ট অনুযায়ী সেকশন 3, সাবসেকশন 2 এবং সাবসেকশন এ তে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি কি বর্ণনা করা হয়েছে, এবং সেকশন 3, সাবসেকশন 2, সাবসেকশন ডি তে ওয়ার ক্রাইম কি সেটা বর্ণনা করা হয়েছে। সুতরাং ল ডিফাইন করেছে যে দুইটা দুই ধরনের জিনিস। ধন্যবাদ ইংল্যান্ডের নজরুল ইসলাম ভাইকে, ব্যারিস্টার, উনি আইনের এই দিকগুলো তুলে ধরেছেন ওনার প্রোগ্রামের মাধ্যমে। এখন আসুন আমরা দেখি, গোলাম আজমকে এখন পর্যন্ত আমরা যুদ্ধাপরাধী বলে জানি, অথচ গোলাম আজমের যে রায়, ডিএলআর এর 433 পেজের জাজমেন্ট আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। There is nothing to directly implicate that the petitioner in any of the atrocities alleged to have been perpetuated by the Pakistani army or its associates, Rajakar, the Al-Badr, Al-Shams. We do not find anything that the petitioner was in any way involved in perpetuating the alleged atrocities during the War of Independence. So clearly এটা হাইকোর্টের অবমাননা হবে যদি কেউ তাকে যুদ্ধাপরাধী বলে থাকে। কিন্তু আমাদের দেশে যুদ্ধাপরাধী কারা? যখন 1972 সালের যে অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী যখন তদন্ত কমিটি গঠন করা হয়, সেই তদন্ত কমিটি সারা বাংলাদেশে 1 লক্ষ লোকের একটি লিস্ট প্রেরণ করেন। সেই 1 লক্ষ লোকের লিস্ট থেকে পরে তারা সেটাকে রিভাইজ করে 37,451 জনের একটি লিস্ট তৈরি করেন। এরপরে আবার এটাকে রিভাইজ করে 2,848 জনের একটি লিস্ট করেন, এবং সর্বশেষে ওনারা 752 জনের একটা তালিকা প্রকাশ করেন, যে তালিকায় বলা হয়েছিল যে এরাই আসলে প্রকৃতপক্ষে মানবতা বিরোধী কাজ করেছে। সেই 752 জনের লিস্টে মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদের নাম নাই। তাহলে কেন নাই? সে লিস্ট আজও আছে। সে লিস্ট আপনারা দেখুন। আমি বাংলার জনগণের কাছে আমার আবেদন, আপনারা সত্য জানার চেষ্টা করুন। শুধুমাত্র প্রথম আলো আর জনকণ্ঠের নিউজ পড়ে লাফাবেন না। আজকে দেশে গ্যাস নাই, আজকে দেশে পানি নাই, আজকে দেশে ইলেকট্রিসিটি নাই। আমরা আজকে ডিজিটাল বাংলাদেশের কথা বলছি। কেমন ডিজিটাল বাংলাদেশ ইলেকট্রিসিটি ছাড়া আমি জানি না। শেখ হাসিনা কি ধরনের প্রযুক্তি ইউজ করবেন ডিজিটাল বাংলাদেশের জন্য। আজকে 1400 কোটি টাকা খরচ করা হয়েছে বিমানবন্দরের নাম পরিবর্তন করার জন্য। এই দেশে, আমাদের দেশে খাদ্যের অভাব, আমাদের দেশে পানির অভাব, আমাদের দেশে চিকিৎসার অভাব, আর আমরা 1400 কোটি টাকা খরচ করছি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জিয়া ঘষে ওঠানোর জন্য। বিদ্যুৎ, পানি আর গ্যাস আগে নাকি যুদ্ধাপরাধের বিচার আগে? রাজধানীর কোন কোন এলাকায় দিন রাতে 6 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। আর এই অভিযোগ তোলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি যুদ্ধাপরাধের বিচার চায় না, তাই পানি, বিদ্যুৎ ও গ্যাসের মতো ছোটখাটো বিষয়গুলো নিয়ে কথা বলছে। সৈয়দ আশরাফের বক্তব্য থেকে স্পষ্ট, যারা যুদ্ধাপরাধের বিচার চাইবেন তারা পানি চাইতে পারবেন না, তারা দিনের পর দিন গোসল না করে থাকবেন। যারা যুদ্ধাপরাধের বিচার চাইবেন তারা বিদ্যুৎ চাইতে পারবেন না, তারা এই গরমে ঘেমে একাকার হবেন। যারা যুদ্ধাপরাধের বিচার চাইবেন তারা গ্যাস চাইতে পারবেন না, তাদের বাড়িতে রান্না বান্না হবে না। নগরবাসী চায় সরকার পানি, বিদ্যুৎ, গ্যাস দিক আর নিরপেক্ষভাবে যুদ্ধাপরাধের বিচার করুক। কোনোটাই আগে বা কোনোটাই পরে নয়, দুটোই একসঙ্গে। তবে শেষ পর্যন্ত হয়তো খন্দকার দেলোয়ারের আশঙ্কাই সত্য হবে, যুদ্ধাপরাধের বিচারের নামে সরকার রাজনৈতিক প্রতিপক্ষকেই ঘায়েল করবে। আজকে 1775 জনের একটি তালিকা ফ্যাক্ট ফাইন্ডিং
প্রকাশ করেছেন, কিন্তু আমরা ঘুরে ফিরে শুধু সেই 36, 40, 46, 50 জনের নাম শুনছি যাদেরকে দমন করা শেখ হাসিনার জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমি পরিশেষে চিন্তাবিদ মার্টিন নাইমোলারের একটা অনুশোচনা, এই অনুশোচনাটা পড়ে শেষ করব। সিরাজুর রহমান তার লেখনীতে এটা তুলে ধরেছেন যে মার্টিন নাইমোলার, যাকে কিনা হিটলার ব্যক্তিগতভাবে বন্দি শিবিরে আটক রাখার নির্দেশ দেন, তিনি শেষ জীবনে দুঃখ করে বলেছিলেন, প্রথমে ওরা এসেছিল কমিউনিস্টদের ধরতে, আর আমি প্রতিবাদ করিনি, কারণ আমি কমিউনিস্ট ছিলাম না। তারপর তারা সোশ্যালিস্টদের ধরতে এসেছিল, আমি প্রতিবাদ করিনি, কারণ আমি সোশ্যালিস্ট ছিলাম না। তারপর তারা এলো ট্রেড ইউনিয়ন পন্থীদের ধরতে, আমি প্রতিবাদ করিনি, কারণ আমি ট্রেড ইউনিয়ন পন্থী ছিলাম না। তারপর এলো তারা ইহুদিদের ধরতে, তখনও আমি প্রতিবাদ করিনি, কেননা আমি ইহুদি ছিলাম না। তারপর এলো ওরা আমাকে ধরতে, তখন আর আমার হয়ে প্রতিবাদ করতে কেউ অবশিষ্ট ছিল না। দর্শক মণ্ডলী, যারা আমার এই কথা শুনছেন তাদের কাছে আমার আকুল আবেদন, এরকম যেন সময় না আসে যখন আপনাকে ধরতে আসে এবং আপনাকে প্রতিবাদ করার মতো কেউ না থাকে। আসুন আমরা সত্যের কথা বলি, সত্য শুনি এবং নিজের দেশটাকে গড়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।